নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। ভোরের হালকা আলো বাড়ির ওপর ছড়িয়ে পড়ছে। নিচতলা নিস্তব্ধ। মালিনী কিছুটা চিন্তিত মুখে বাড়ির পিছনের দিকটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে। পেছনে কয়েকটা গাছ, তাদের গোড়ার ধুলো মাটি পর্যন্ত সে যত্ন করে পরিষ্কার করছে। মাঝে মধ্যে থেমে চারপাশটা খেয়াল করছে, যেন কিছু খুঁজছে, আবার যেন কিছু লুকোচ্ছে তার চোখের ভেতরেই। হঠাৎ হরিপদ পিছনের দিকে এসে বলল, মালিনী, কি করছো? মালিনী চমকে উঠে বলল, এদিকটা অপরিষ্কার হয়ে আছে তো, তাই ঝাঁট দিচ্ছি। হরিপদ বলল, আমি তো 2 দিন আগেই ঝাঁট দিয়ে রেখেছি, পরিষ্কারই আছে। সারাদিন এত খাটো কেন তুমি? তোমারও তো শরীরে একটু বিশ্রাম দরকার। যাও মা, আমি ঝাঁট দিয়ে দিই। মালিনী বলল, না না, আমি থাকতে আপনি কেন ঝাঁট দেবেন হরি কাকা? আপনার বয়স হয়েছে, এখন বিশ্রাম করবেন। অন্তত আমি যে কদিন আছি এই বাড়িতে। তাছাড়া ঝাঁট দেওয়া হয়ে গেছে, আপনি যান, আমি আসছি। হরিপদ পিছন দিক থেকে চলে এলো। মালিনী বাড়ির পিছন দিকটা আরেকবার ভালো করে চারিদিকে তাকালো। চোখে এক অদ্ভুত উৎকণ্ঠা, কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে ফিরে এলো। ভেতরে এসে নীরবে টুকিটাকি কাজ সামলে নিল। তারপর চা করে দিল সুরেনবাবু, ভুবনবাবু আর হরিপদকে। এবার রান্না বসিয়ে দিল গ্যাসে। তন্ময়ের ঘুম ভাঙল। চোখ খুলে দেখল পাশে স্নিগ্ধা নেই। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 7:30 বাজে। অফিসে যেতে আজ দেরি হয়ে যাবে, স্নিগ্ধা এখনও ডাকলো না। মনে মনে বিরক্ত নিয়ে বলল সে। তারপর উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোলো। সে সিঁড়ি বেয়ে নামতে নামতে ডাক দিল, স্নিগ্ধা, শুনছো? কোনো সাড়া নেই। খাওয়ার ঘরে গিয়ে দেখল টেবিল গুছোনো, কিন্তু কেউ নেই। এবার সে রান্নাঘরের দিকে এগোলো। মালিনী রান্নায় ব্যস্ত। হাঁড়িতে ফুটছে ভাত, পেঁয়াজ কুচো করায় ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হচ্ছে। তন্ময় ঢুকতেই মালিনী পিছন ফিরে বলল, কিছু লাগবে দাদাবাবু? তন্ময় জিজ্ঞাসা করল, তোমার বৌদি কোথায়? মালিনী নির্বিকার গলায় বলল, বাইরে গেছে বোধহয়, ভোরে গেট খোলা পেয়েছি। তন্ময় বিরক্ত গলায় বিড়বিড় করল, কি যে করে না, না বলে আবার কোথায় গেল কে জানে। বসার ঘরে গিয়ে দেখল বাবা, কাকু আর হরিকাকা মিলে চা খাচ্ছে আর গল্প করছে। তন্ময় বলল, স্নিগ্ধা কোথায় গেছে তোমরা কিছু জানো? সবাই না সূচক মাথা নাড়ল। সুরেনবাবু গম্ভীর মুখে বললেন, এখন দেখছি ইচ্ছে মতো ঘোরাঘুরি করছে, কারোর বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। স্নিগ্ধার বিষয়ে বাবার মুখে এমন কথা শুনে তন্ময়ের বুকের ভেতরটা হালকা জ্বলে উঠল। কিছু না বলে সে দোতলায় নিজেদের ঘরে ফিরে গেল। খাটের এক পাশে স্নিগ্ধার মোবাইলটার চোখে পড়তেই থমকে গেল। ফোনটা হাতে নিয়ে মনে মনে বলল, এটা রেখে গেল কেন? তাড়াহুড়োই নিতে ভুলে গেছে কি? না, নিশ্চয়ই কাছাকাছি কোথাও গেছে, নাকি আবার যাদবপুর গেল। তন্ময় ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলল। ফোনটা রেখে স্নান সেরে খেয়ে নিয়ে অফিসের পোশাক পরে নিচে নামল। মালিনী জলের বোতল আর টিফিনের বাটি দিল। তন্ময় সেগুলো ব্যাগে ঢুকিয়ে ভুবনবাবুর দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধা এলে আমাকে ফোন করতে বলো তো কাকু। বাইরে বেরোতে বেরোতে তার মনে হলো বুকের মধ্যে এক অদ্ভুত দুশ্চিন্তা গেঁথে বসেছে। যদি স্নিগ্ধার কোনো বিপদ হয়,
ও যে প্রমাণ জোগাড় করতে গেছে। তার মনটা ভার হয়ে উঠল। কিন্তু আজ অফিস ফাঁকি দেওয়া সম্ভব নয়, প্রচুর কাজের চাপ। তবুও মনটা যেন বারবার ফিরে যাচ্ছে সেই এক চিন্তায়, স্নিগ্ধা কোথায়। স্নিগ্ধা ধীরে ধীরে চোখ খুলল। সব কিছু ঝাপসা, মাথা ভারী, চোখে জ্বালা পোড়া। ঘরের এক কোণে ম্লান হলুদ আলো জ্বলছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে অচেনা অস্বাভাবিক গন্ধ। পিঠের নিচে ঠান্ডা সিমেন্টের মেঝে, চারপাশ নিস্তব্ধ। পরিচিত কোনো গন্ধ নেই, কোনো স্বাভাবিক আওয়াজ নেই। সব কিছু যেন অচেনা আর অস্বস্তিকর। স্নিগ্ধার বুক ধক করে উঠল। সে নিজেকে বলল, আমি কোথায়? রিনিরা আমাকে তাদের বাড়িতে রেখেছে নাকি অন্য কোথাও? হঠাৎ মনে পড়ল, আগে একদিন কেউ তার মাথায় আঘাত করেছিল। জ্ঞান ফিরলে দেখেছিল নিজের ঘরে দোতলায় শুয়ে আছে। কিন্তু এবার স্থানটি সম্পূর্ণ অচেনা। ঠিক তখনই কানে এলো মৃদু ফোঁস আওয়াজ। আতঙ্কে সে পাশে তাকালো। একটা লোহার জালি ঢাকা খাঁচায় কিছু নড়ছে। চোখ ভালো করে মেলতেই বুঝল ভেতরে সাপ। বুকের ভেতর বরফের মতো ঠান্ডা স্রোত বয়ে গেল। সাপ! চিৎকার করতে চাইলেও শব্দ বের হলো না। অন্য পাশে তাকালো, সেখানে একই রকম খাঁচা, ভেতরে কুণ্ডলি পাকানো সাপ। কিছু আবার কাঁচের বাক্সে ঘুরছে। ঘরের দুপাশে সারি সারি লোহার কাঁচের বাক্স। কোথাও সাপ নিস্তব্ধ, কোথাও ধীরে ধীরে সরছে, আর কিছু সোজা হয়ে ফনা তুলে তাকিয়ে আছে। স্নিগ্ধা তাড়াতাড়ি উঠে বসল। খাঁচার ফাঁক দিয়ে একটা কালো সাপের জিভ মুহূর্তের জন্য বের হলো। স্নিগ্ধা চিনতে পারল কেউটে, গোখরো, চন্দ্রবোড়া, কালাজ, প্রতিটাই ভয়ঙ্কর বিষধর। তার শরীর কাঁপতে লাগলো, নিঃশ্বাস আটকে গেল। ঘরের একদিকে কাঁচের টেবিল, তার ওপর ছড়ানো বোতল, সবুজ হলুদ লাল রঙের তরল, কিছুতে শুকনো সাপের খোলস। পাশে কাঁচের সিরিঞ্জ, কয়েকটা নোটবুক আর ল্যাপটপ। স্নিগ্ধা স্থির হয়ে তাকিয়ে রইল। বুঝতে পারল এখানে সাপের বিষ নিয়ে কিছু হচ্ছে। হয়তো অবৈধ ব্যবসা, হয়তো আরও ভয়ঙ্কর কিছু। সে বুঝতে পারল কালো বাইকের লোকটি সাপ নিয়ে আসে। বিনিতার আত্মা কালো বাইকের পিছনের কাগজের বাক্স থেকে ফোঁস আওয়াজ শুনিয়ে তাকে বার্তা দিয়েছিল ভেতরে সাপ আছে। তার চোখের সামনে ভেসে উঠল সেই ভয়াবহ দৃশ্য। রিনিদের জানালার কাঁচে দেখা এক ছায়া সাপকে ধরে অন্য ছায়ার গলায় কামড় বসাচ্ছিল। দ্বিতীয় ছায়া ছটফট করে নিস্তেজ হয়ে পড়েছিল। স্নিগ্ধার মন বলল, বিনিতার আত্মা তাকে রিনিদের বাড়িতে আগে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা দেখিয়েছিল। হয়তো এমনও হতে পারে তার সাথে এই ঘটনাই ঘটেছিল। সে ধীরে ধীরে চারপাশে তাকালো। ঘরের ছাদ নিচু, দেওয়ালগুলো কাঁচা সিমেন্টের মতো ধূসর ও আর্দ্র। কোথাও কোথাও স্যাঁতস্যাঁতে দাগ, ছত্রাকের গন্ধ ভেসে আসছে। জানালা নেই, শুধু উপর দিকে একপাশে সরু জাল ঢাকা ভেন্টিলেশন, সেখান দিয়েও সামান্য আলো ঢুকছে। মাথায় সন্দেহ জাগল, এটা নিশ্চয়ই কোনো ঘরের নিচের বেসমেন্ট। ওপর থেকে হালকা আওয়াজ, কেউ হাঁটছে, চেয়ার সরাচ্ছে, যেন তার ঠিক উপরে ঘুরে বেড়াচ্ছে। স্নিগ্ধা একটি সরু সিঁড়ি দেখল, উপরে ওঠার পথ। সে উঠে দাঁড়িয়ে সাবধানে সেই দিকে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে
ওপরে উঠে গিয়েই দরজায় পৌঁছলো। হাত দিয়ে ঠেলে খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজা নড়ল না। সে আরও জোরে ধাক্কা দিল। দরজায় আঘাতের শব্দ ঘরের ভেতরে প্রতিধ্বনিত হলো। হাতে ব্যথা পেল, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া নেই। মনে হলো যেন এই দরজা শুধু লোহার নয়, সিমেন্টে ঢালাই করা এক ভয়ঙ্কর ফাঁদ। তার বুকের ভেতর কাঁপন ধরল। মনে হতে লাগলো সে পৃথিবীর তলার কোনো ঘরে বন্দি, যেখানে তার চিৎকার বাইরে পৌঁছাবে না, অথচ বাইরের ক্ষীণ শব্দ ভেতরে ঢুকে আসে। স্নিগ্ধা নেমে এলো, পিঠ ঠেস দিয়ে দেওয়ালের পাশে বসে পড়ল। নিঃশ্বাস ধীরে টানল। নিজের মনে বলল, এটা নিশ্চয়ই রিনিদের বাড়ির বেসমেন্ট। ওরাই আমাকে এখানে এনেছে। ঠিক তখনই সিঁড়ি থেকে ভেসে এলো পদশব্দ। ধীরে ধীরে কেউ নেমে আসছে। জুতোর ঘষার শব্দ শুনতে পেল। স্নিগ্ধা আতঙ্কে সিঁড়ির দিকে তাকালো। চোখের পাতা স্থির, নিঃশ্বাস বন্ধ। এক মুহূর্ত পর ঘরের ম্লান আলো বদলে গেল। টিউবলাইট হঠাৎ জ্বলে উঠল। তীব্র আলোয় স্নিগ্ধার চোখ মুহূর্তের জন্য ঝলসে গেল। দৃষ্টি পরিষ্কার হতেই দেখল সিঁড়ি বেয়ে একজন বয়স্ক লোক নিচে নেমে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা তাকিয়ে রইল। তারপর হঠাৎ চমকে উঠল। এ তো সেই লোক যাকে সে যাদবপুরের মেঘমল্লার অ্যাপার্টমেন্টের গেটের কাছে কালো গাড়ি থেকে নামতে দেখেছিল। সেই একই রহস্যময় হাসি, ঠোঁটের কোণে অদ্ভুত ছায়া, আর কপালের ডান পাশে চুলের কাছাকাছি তিল, সবই এক। তার বুকের ভেতর ঠান্ডা একটা ঢেউ বয়ে গেল। এই লোকটা এখানে কেন? রিনিদের সঙ্গে এনার সম্পর্কটা কি? বয়স্ক লোকটি ধীরে ধীরে এগিয়ে এলো। ঠোঁটে সেই পরিচিত হাসি। খাঁচাগুলোর দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, এরা ভয় দেখাচ্ছে, তাই না? আসলে এরা খুব শান্ত, যতক্ষণ না এদের কেউ রাগায়। কেমন লাগছে স্নিগ্ধা, এই নিঃশব্দ সঙ্গী আর এই সুন্দর পরিবেশ? স্নিগ্ধা কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল বয়স্ক লোকটির দিকে। তার বুকের ভেতর ধুকপুক করছে, তবু মুখে কোনো ভয় প্রকাশ করল না, বরং নিজের ভেতর সাহস জোগালো এবং বলল, আপনি কে? লোকটি হালকা হাসি দিলেন আর ধীর গলায় বললেন, জানবে সময় এলে, এখন শুধু দেখো। ঠিক তখন ডান দিকের খাঁচার ভেতর একটি সাপ ফনা তুলে নিল, যেন শব্দে ক্ষিপ্ত হয়ে উঠেছে। স্নিগ্ধা আতঙ্কে এক পা পিছনে হেলালো, কিন্তু দ্রুত নিজেকে সামলালো। মনে হলো এই মানুষটা তাকে ভয় দেখিয়ে ভেঙে ফেলতে চায়, কিন্তু সে ভাঙবে না। আপনাকে কোথায় যেন দেখেছি, স্নিগ্ধা জিজ্ঞাসা করল। লোকটি ধীরে ধীরে বললেন, ভাবতে থাকো, তোমার প্রচণ্ড সাহস। সাহসী মানুষদের আমি ভীষণ পছন্দ করি। এরপর লোকটি একটা খাঁচার কাছে এগিয়ে গেলেন। খাঁচার দরজা খুলে একটি কেউটে সাপ বের করলেন। স্নিগ্ধার শরীর কাঁপতে লাগলো। সে ভাবল, ইনি কি আমাকে সাপের কামড় খাইয়ে মেরে ফেলবেন? লোকটি ধীরে ধীরে বলল, প্রচণ্ড কৌতূহল তোমার। বারবার সুবীরদের বাড়িতে কেন আসো? আর রাতে দুবার এসেছিলে কেন? কি ছুঁড়ে ফেলেছিলে নিজেদের পাঁচিলের ওপারে? স্নিগ্ধা অবাক হয়ে ভাবল, তাহলে লোকটা দেখেছে। আগে এসে যে ভয়েস রেকর্ডারটা রেখে গিয়েছিলাম, নিশ্চয়ই ওনার চোখে পড়েছে। লোকটি মৃদু হেসে বলল, অবাক হওয়ার কিছু নেই। সুবীরদের বাড়ির সামনে আর পিছনে
গোপন সিসি ক্যামেরা বসানো আছে। তুমি যা যা করেছো সব আমার চোখে পড়েছে। স্নিগ্ধার বুক ধক করে উঠল, কিন্তু পরক্ষণেই একটু স্বস্তি পেল। ভয়েস রেকর্ডারটা ধরা পড়েনি। তন্ময় যদি সেটা খুঁজে পায় তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবে। আমি এখানে বন্দি আছি সেটাও হয়তো টের পাবে। লোকটি আর কিছু জানতে চাইল না, কেবল ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি টেনে চুপ করে রইল। আপনারা কি করেন এখানে? এত সাপ আটকে রেখেছেন কেন? নিশ্চয়ই সাপের বিষের অবৈধ ব্যবসা করছেন, স্নিগ্ধা বলল। বয়স্ক লোকটি হেসে বললেন, তোমার বুদ্ধি সত্যি প্রশংসার যোগ্য। তারপর তিনি সাপটি ধরে স্নিগ্ধার সামনে ধরলেন। সাপটি ফোঁস ফোঁস করে মাথা নাড়াচ্ছে, যেন আক্রমণের জন্য প্রস্তুত। স্নিগ্ধার শরীর কাঁপতে লাগল। লোকটি সাপটির লেজ স্নিগ্ধার গলার কাছে রাখল। স্নিগ্ধা ভয়ে নড়তে পারছে না। তার পেছনে রয়েছে খাঁচার শাড়ি, যেগুলো ভরা ভয়ঙ্কর সাপ দিয়ে। লোকটি বাঁকা হাসি দিয়ে বললেন, মাথায় আঘাত লাগা সত্ত্বেও আবার এখানে আসার সাহস দেখিয়েছ। এখন সাপ দেখে ভয় পাচ্ছ কেন? স্নিগ্ধা অবাক হয়ে বলল, আপনি কি পিছন দিয়ে আমার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করেছিলেন? বয়স্ক লোকটি কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে এক বিকৃত শয়তানি হাসি ফুটে উঠল। হাতে ধরা কেউটে সাপটাকে তিনি ধীরে ধীরে স্নিগ্ধার মুখের কাছে আনলেন। সাপটা ফোঁস করে উঠল, মাথা উঁচিয়ে দাঁত বের করে এক ঝটকায় কামড় দিতে চাইল। স্নিগ্ধার শরীর অবশ হয়ে গেল, নিঃশ্বাস আটকে গেল বুকের ভেতর, চোখের পাতা পর্যন্ত নড়ল না। লোকটি সেই ভয় দেখেই এক অদ্ভুত আনন্দে হেসে উঠলেন, চোখে বিকৃত উন্মাদনা। ভয় পেলে? তিনি ফিসফিস করে বললেন। তারপর সাপটার দিকে তাকিয়ে আদেশের সুরে বললেন, এখন না, আগে দেখি ওর সাহস কতক্ষণ থাকে। সাপটা ধীরে ধীরে শান্ত হলো, কিন্তু জিভ বের করে ফোঁস শব্দে ঘর ভরিয়ে দিল। লোকটি এবার স্নিগ্ধার দিকে তাকালেন, চোখে তামাটে দৃষ্টি, কণ্ঠে বিদ্রুপ। গোয়েন্দাগিরি করছিলে? এবার দেখি কে তোমাকে বাঁচায়। তোমার সঙ্গে এখনো অনেক কিছু ঘটার বাকি। এই বলে তিনি ধীরে ধীরে হাসলেন, একটা শীতল কাঁপুনি ধরানো হাসি। তারপর সাপটাকে লোহার খাঁচার ভেতর রেখে দিলেন। ধাতব ঢাকনা বন্ধ হওয়ার শব্দ ঘরের নিস্তব্ধতায় কেঁপে উঠল। স্নিগ্ধা তাকিয়ে রইল। লোকটির হাসিটা যেন এখনো বাতাসে ঝুলে আছে, আর সেই হাসির ভেতরেই তার ভয়ের নিঃশব্দ চিৎকার ডুবে গেল। বয়স্ক লোকটি ডাকলেন, পিকো। সঙ্গে সঙ্গে একজন যুবক হাতে বড় একটি প্লাস্টিকের ব্যাগ সিঁড়ি বেয়ে নেমে এলো, যেন ডাকার প্রতীক্ষায় ছিল। স্নিগ্ধা যুবকটির দিকে তাকিয়ে ভাবল, এই কি সেই যুবক যে কালো বাইকে করে কাগজের বাক্সে সাপ নিয়ে আসে রিনিদের বাড়িতে? বয়স্ক লোকটি গম্ভীর গলায় বললেন, একে কিছু খেতে দে, না খেয়ে আছে অনেকক্ষণ, কষ্ট পাচ্ছে। ও কষ্ট পেলে ওর পেটের বাচ্চাটাও কষ্ট পাবে। কথাটা শুনে স্নিগ্ধা একদম স্তব্ধ হয়ে গেল। পেটের বাচ্চা? কথাটা তার কানে যেন বজ্রপাতের মতো বাজল। সে তো নিজেই জানে না সেটা সত্যি কিনা, আর এই অচেনা লোকটা কিভাবে জানল? চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। ইনাকে তো আমি চিনি না, তাহলে ইনি কিভাবে বুঝলেন? আমার শরীরের ভেতরটা ওনার চোখে ধরা পড়ল কিভাবে? তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এখন লোকটার হাসির চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছে তার এই নিঃশব্দ জানা। পিকু তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটা এগিয়ে দিয়ে বলল,
এতে শুকনো খাবার আছে, খেয়ে নিন। স্নিগ্ধা ব্যাগটা হাতে নিয়ে রাগের চোটে ছুঁড়ে ফেলল। ব্যাগটা গিয়ে পড়ল কাঁচের বাক্সের পাশে। বাক্সের ভেতর থাকা সাপটা ফোঁসফোঁস করে উঠল, মাথা উঁচিয়ে কুণ্ডলি পাকাতে লাগল। বয়স্ক লোকটির ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। সাবধান, কাঁচটা ভেঙে গেলে সাপ বেরিয়ে আসবে। তখন প্রথম কামড়টা কিন্তু তুমিই খাবে। এখানে কোনো খাঁচা বা বাক্সের দরজাই পুরোপুরি বন্ধ নয়, যে কোনো মুহূর্তে ওরা বেরিয়ে আসতে পারে। ভয়ে স্নিগ্ধার বুক ধকপক করে উঠল। সে দৌড়ে সিঁড়ির দিকে ছুটে গেল। হঠাৎ পিছন থেকে বয়স্ক লোকটির শক্ত হাত তার কবজি চেপে ধরল। চোখে তামাটে ঝলক, কঠোর হুমকিময় দৃষ্টি। স্নিগ্ধা চমকে উঠল, হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। লোকটির বয়স অনেক হলেও তার গ্রিপ আশ্চর্য রকম শক্ত। আমার হাত ছাড়ুন, আমাকে যেতে দিন, স্নিগ্ধা কাঁপা গলায় বলে উঠল। লোকটি ঠান্ডা স্বরে হেসে বললেন, সুবীরদের বাড়িতে কি হচ্ছে জানার কৌতূহলে তুমি নিজেই এসেছিলে। আমরা ভেবেছি তোমার কৌতূহলটা একেবারে মিটিয়ে দেব, তাই তো তোমাকে এই ঘরে রেখেছি। তিনি একটু থামলেন, তারপর মৃদু কিন্তু হুমকিসূচক স্বরে যোগ করলেন, তোমার সঙ্গে এখনো অনেক কিছু ঘটার বাকি আছে, অপেক্ষা করো। লোকটি ধীরে ধীরে স্নিগ্ধার মুখের কাছে ঝুঁকলেন। চোখে অদ্ভুত দৃষ্টি, যেন কোনো দানবের কামনা মিশে আছে। তিনি আরও কাছে এলেন, ঠোঁট ছোঁয়ানোর ঠিক আগে। স্নিগ্ধা কাত হয়ে দ্রুত তাকে ঠেলে সরিয়ে দিল। তারপর প্রাণ ভয়ে সিঁড়ির দিকে ছুটে গেল। হঠাৎ তার গায়ে লাগলো একটা লোহার খাঁচা। ঝনঝন শব্দে দরজাটা খুলে গেল, আর ভেতর থেকে এক চন্দ্রবোড়া সাপ হিস শব্দ তুলে বাইরে এলো। সাপের মাথা উঁচু, চোখে ঝলক। এক নিমেষে স্নিগ্ধার পায়ের কাছে গিয়ে থামল। স্নিগ্ধা আতঙ্কে দেওয়াল আঁকড়ে ধরল। ঠোঁট শুকিয়ে গেল, বুকের ভেতর নিঃশ্বাস আটকে রইল। বয়স্ক লোকটি এবং পিক্কু একে অপরের দিকে তাকিয়ে বিকৃত হাসিতে ফেটে পড়ল, যেন এই ভয়ই তাদের আনন্দ, এই আতঙ্কই তাদের বিনোদন। কিছুক্ষণ পর লোকটি শান্তভাবে এগিয়ে গিয়ে সাপটিকে হাতে তুলে নিলেন, যেন সাপটা তার নিজের পোষা প্রাণী। তারপর ধীরে ধীরে সেটিকে আবার খাঁচার ভেতর রাখলেন। এবার খাও, লোকটি বললেন ঠান্ডা গলায়। না হলে শুধু তুমি নয়, তোমার পেটের ছোট্ট প্রাণটাও কষ্ট পাবে। স্নিগ্ধা থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আপনি কিভাবে জানলেন আমি প্রেগনেন্ট? লোকটির চোখে অদ্ভুত ঝিলিক দেখা গেল, ঠোঁটে ফুটে উঠল শয়তানি হাসি। তিনি কিছু না বলে ধীরে ধীরে ঘুরে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। আমাকে মুক্ত করুন, আমাকে যেতে দিন, স্নিগ্ধা চিৎকার করে উঠল। তার কণ্ঠে আতঙ্ক মিশে আছে, তবু কোথাও একটুখানি আশা। লোকটি সিঁড়ির ধাপে দাঁড়িয়ে ফিরে তাকালেন। তার কণ্ঠ যেন বরফের মতো ঠান্ডা। চিৎকার করে কোনো লাভ নেই, এই ঘরের শব্দ বাইরে পৌঁছায় না। এখানে তুমি যতই ডাকো, কেবল দেওয়ালগুলো শুনবে তোমার আওয়াজ। পিকু মৃদু হেসে যোগ করল, আর ওরা যে খাঁচাগুলোর দিকে ইঙ্গিত করলো, ওরাই তোমার সঙ্গী এখন। দুজনেই হাসতে হাসতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। টিউবলাইট নিভিয়ে দরজাটা বন্ধ করে দিল। অল্প পাওয়ারের একটিমাত্র বাল্ব ঝিমঝিম করে জ্বলছে, যেন কোনো মুহূর্তে নিভে যেতে পারে। স্নিগ্ধা একা নিচের বেসমেন্টে, চারপাশে শুধু সাপের হিসহিস, কাঁচে ঘষার আওয়াজ, আর মাঝে মধ্যে ধাতব খাঁচার কেঁপে ওঠার শব্দ। সে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, কেউ আছো? বাঁচাও আমাকে, কেউ কি শুনছো?
কিন্তু তার গলার আওয়াজ বাইরে পৌঁছল না। ঘন নীরবতার মধ্যে সাপের জিহ্বার ফোঁস ধীরে ধীরে চারপাশ ঘিরে ধরছে, আর স্নিগ্ধা ভয়ে স্থির হয়ে রইল। অফিসের টিফিন টাইম। কেউ ক্যান্টিনে যাচ্ছে, কেউ নিজের টিফিন বক্স খুলে গল্প করতে করতে খাচ্ছে, কিন্তু তন্ময় চুপচাপ নিজের ডেস্কে বসে আছে। মনে অজানা অস্থিরতা। সে ধীরে ধীরে মোবাইলটা হাতে নিল, স্নিগ্ধার নাম্বারে কল দিল। ফোনটা অনেকক্ষণ বেজে চলল, কিন্তু কেউ ধরল না। তন্ময়ের বুকের ভেতর হালকা কাঁপন উঠল। অজান্তেই নিঃশ্বাস ভারী হয়ে এলো। ও বুঝল স্নিগ্ধা এখনও ফেরেনি। সে তৎক্ষণাৎ ভুবনবাবুকে কল করল। ভুবনবাবু কল ধরতেই তন্ময় বলল, কাকু, স্নিগ্ধা ফিরেছে? ভুবনবাবুর গলায় বিরক্তি। না, এখনো ফেরেনি। তন্ময়ের মন খারাপ হয়ে গেল। সে বলল, ঠিক আছে, রাখছি। কল কেটে দিয়ে কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। তার মনে হলো, একটা ফোন, একটা ছোট্ট মেসেজও তো দিতে পারত। কোথায় গেল সে? অস্থির হয়ে উঠল তন্ময়। অফিসের বসকে গিয়ে বলল, স্যার, একটা জরুরি কাজ আছে, বেরোতে হবে। বস কিছু না বলে অনুমতি দিয়ে দিলেন। অফিস থেকে বেরিয়েই তন্ময় ভাবল, আমার উপর রাগ করে বাপের বাড়ি চলে গেল কি? এই চিন্তাটা মাথায় আসতেই সে ফোন করল শাশুড়ি বলাকাকে। বলাকা ফোন ধরতেই তন্ময় বলল, মা, স্নিগ্ধা কি আপনাদের বাড়িতে গেছে? বলাকা অবাক হয়ে বলল, না তো, কেন? ও কি বাড়িতে নেই? না, ভোরে ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে চলে গেছে, গেটটাও খোলা ছিল। বলাকা চিন্তিত হয়ে পড়ল। কোথায় গেল মেয়েটা? রাখছি, পরে কথা বলবো। এই বলে তন্ময় কল কেটে দিল। তারপর সে বাড়িতে ফিরে স্নিগ্ধার ফোনে কন্ট্যাক্ট লিস্ট ঘেঁটে শান্তার নাম পেল। শান্তাকে কল করতেই শান্তা বলল, ওর তো গতকাল আসার কথা ছিল আমার ভাইকে দিয়ে একটা ছবি আঁকাতে, কিন্তু ও আসেনি। তন্ময়ের বুকটা ভারী হয়ে উঠল। একে একে সে সম্ভাব্য সব জায়গায় কল করল। কেউ কিছু জানে না। প্রতিটা না এর পর যেন বুকের ভেতর আরও একটুখানি শূন্যতা জমে উঠল। শেষে সে গিয়ে দাঁড়ালো রিনিদের বাড়ির গেটের সামনে। অন্ধকার হয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ। বাড়ির সামনে ঝুলে থাকা একটা কম পাওয়ারের বাল্ব কাঁপা কাঁপা আলো ফেলছে। সে কলিং বেল চাপল। ভেতর থেকে কিছুক্ষণ কোনো সাড়া এলো না। তারপর ধীরে ধীরে গেটটা খুলল। রিনি দাঁড়িয়ে আছে। তন্ময়কে দেখে সে কেমন যেন হকচকিয়ে গেল। মুখে চিন্তার ভাঁজ, চোখের কোণে ভয়ের ছায়া, ঠোঁটে চেপে রাখা অস্বস্তি। তন্ময় তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করল, স্নিগ্ধা কি তোমাদের বাড়িতে এসেছিল? রিনির গলাটা শুকিয়ে গেল যেন। সে কাঁপা কণ্ঠে বলল, না তো, ও আসেনি তো। কথাটা বলেই সে দ্রুত গেটটা বন্ধ করে দিল, এমনভাবে যেন আর এক মুহূর্ত কথা বললেই ভেতরের কিছু ফাঁস হয়ে যাবে। তন্ময় স্থির দাঁড়িয়ে রইল গেটের সামনে। রিনির চোখে সেই ভয় মিশ্রিত বিরক্তির ছাপ, দরজা বন্ধ করার অস্বাভাবিক তাড়াহুড়ো, সব মিলিয়ে তার মনে একটাই চিন্তা ঘুরপাক খেল, রিনি কিছু লুকোচ্ছে। তন্ময়ের মনে এক ভয়ানক চিন্তা জাগল। স্নিগ্ধা কি আবার রাতে পাঁচিল টপকে রিনিদের ওদিকে গিয়েছিল? আগেও তো একবার গিয়েছিল, সেই রাতে মাথায় আঘাত পেয়েছিল। তারপর অচেতন অবস্থায় তাকে কেউ খাটে শুয়ে দিয়ে গিয়েছিল। তাহলে কি এবার ওরা তাকে অপহরণ করেছে? তার সাথে খারাপ কিছু হয়নি তো? চিন্তাটা মাথায় আসতেই তন্ময়ের বুক কেঁপে উঠল। গলার ভেতরটা শুকিয়ে গেল যেন। সে হঠাৎ ভাবল, আগেরবার স্নিগ্ধা টুলের ওপর উঠে পাঁচিলের ওপারে রিনিদের বাড়িতে গিয়েছিল। এবারও কি সেভাবে গেছে? টুলটা কি এখনও পাঁচিলের পাশে আছে? তন্ময় টর্চ নিয়ে দ্রুত পা বাড়িয়ে বারান্দায় এলো।
বারান্দার কোণে টুলটা আগের জায়গাতেই পড়ে আছে দেখল। চোখ পড়তেই তন্ময়ের কপালে ভাঁজ পড়ল। তাহলে স্নিগ্ধা তো এটা সরায়নি। তবে কি অন্য কিছুতে উঠে পাঁচিল টপকে রিনিদের ওদিকে গেছে? নিজের মনে ফিসফিস করে বলল সে। সন্দেহ ভরে তন্ময় এগিয়ে গেল পূর্ব পাশে। টর্চের আলোয় পাঁচিলের নিচে তাকিয়ে দেখল সেখানে কোনো টুল নেই, এমনকি কিছুই নেই যেটার ওপর উঠে স্নিগ্ধা পাঁচিল টপকাতে পারে। তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল, যেন চারপাশের নীরবতা আরও ভারী হয়ে গেছে। আর সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে অদৃশ্য কোনো উপস্থিতি, যে জানে স্নিগ্ধার কি হয়েছে। তার বুকের ভেতর ধীরে ধীরে একটা ঠান্ডা ভয় ছড়িয়ে পড়ল। স্নিগ্ধা কি সত্যিই রিনিদের বাড়িতে আছে? তার মনে পড়ল আগেরবার তাকে অচৈতন্য অবস্থায় খাটের উপর শুয়ে রেখে গিয়েছিল, টুলটাও ভেতরে রেখেছিল। এবারে হয়তো টুলটা ভেতরে রেখেছে, কিন্তু স্নিগ্ধাকে আটকে রেখেছে। তার বুকের ভেতর কাঁপন ছড়িয়ে পড়ল। স্নিগ্ধার বাবা সুকৃতিবাবু, মা বলাকা আর জামাইবাবু অয়ন তন্ময়দের বাড়িতে এলেন। ঘরে বসে তারা সব শুনলেন তন্ময়ের মুখে। সুকৃতিবাবু বিস্মিত স্বরে বললেন, মেয়েটা তো আমাদের কিছুই বলেনি। বলাকা অসহায়ভাবে মুখ চেপে ধরলেন। অয়নের চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তন্ময় স্নিগ্ধার একটা ছবি বের করল, তারপর অয়নকে নিয়ে তাড়াতাড়ি থানার দিকে রওনা দিল। থানার ভেতরে ডেস্কের পিছনে বসে আছেন ইন্সপেক্টর দত্ত। পাশে একজন কনস্টেবল খাতায় কিছু লিখছেন। ইন্সপেক্টর দত্ত চোখ তুলে তাকিয়ে বললেন, কি ব্যাপার, আবার কিছু ঘটেছে নাকি? তন্ময় উত্তেজিত কণ্ঠে বললেন, স্যার, আমার স্ত্রী স্নিগ্ধা সকালে উঠে দেখি ঘরে নেই, নিখোঁজ। ফোনটা ঘরেই পড়ে আছে। ইন্সপেক্টর দত্ত গম্ভীর মুখে বললেন, শান্ত হন, বসুন আগে। তন্ময় আর অয়ন চেয়ারে বসল। ইন্সপেক্টর দত্ত আবার বললেন, নাম, বয়স, শেষ কবে দেখেছেন সব বলুন। ছবি এনেছেন? তন্ময় স্নিগ্ধার ছবি এগিয়ে দিল। ইন্সপেক্টর পাশে থাকা কনস্টেবলকে বললেন, নোট করুন। তন্ময় স্নিগ্ধার নাম, বয়স, শেষ কবে দেখেছে সব খুলে বলল। কনস্টেবল মনোযোগ দিয়ে লিখে নিলেন। এরপর ইন্সপেক্টর দত্ত জিজ্ঞাসা করলেন, কারোর সাথে কোনো ঝগড়া মনোমালিন্য ছিল? কারোর ওপর সন্দেহ আছে? তন্ময় একটু দ্বিধা নিয়ে বলল, স্যার, আমার স্ত্রী আমাদের প্রতিবেশী সুবীর বাবুদের বাড়ি নিয়ে খুব চিন্তিত ছিল। ও বলেছিল ওনাদের দিক থেকে রাতে সাপের ফোঁস আওয়াজ শুনতে পেয়েছিল। আবার কোনো মহিলা কণ্ঠে আর্তনাদের শব্দও শুনেছিল। এক রাতে আত্মা ওকে কিছু বলতে এসেছিল, কিন্তু আমি উঠে পড়তেই সেই ছায়ামূর্তিটা মিলিয়ে গিয়েছিল। তারপর থেকে আর আসেনি। একদিন গভীর রাতে সুবীর বাবুদের বাড়িতে একজন পুরুষ আর একজন মহিলা ঢুকে পিছন দিকে যাচ্ছিল। ওরা কারা, কি করতে পিছন দিকে যাচ্ছে, গভীর রাতে সেটা দেখার জন্য স্নিগ্ধা সুবীর বাবুদের পাঁচিলের ভেতর ঢুকেছিল। পিছন থেকে কেউ ওর মাথায় আঘাত করেছিল। ও অচৈতন্য হয়ে গেলে কেউ আবার ওকে ঘরে এনে খাটে শুইয়ে দিয়েছিল। রিনিদের ব্যাপারে খোঁজ নিতে স্নিগ্ধা গতকাল যাদবপুর স্টেশনের কাছে মেকমল্লার অ্যাপার্টমেন্টে হয়তো গিয়েছিল। আজ আবার গিয়েছে কিনা তা আমি জানি না। ইন্সপেক্টর দত্ত মুখটা সামান্য শক্ত করে বিরক্ত ভঙ্গিতে বললেন, দেখুন, আপনার স্ত্রী মিছেই সন্দেহ করছিল সুবিদবাবুদের। মনে হচ্ছে ওনার মাথার একটু সমস্যা হয়েছে। উনি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ভোর রাতে কোথাও বেরিয়ে গেছেন। কথাটা শুনে তন্ময়ের বুক ভারী হয়ে গেল। কিছু বলল না। সে জানে এই অদ্ভুত ঘটনাগুলো কেউ বিশ্বাস করবে না। কনস্টেবল খাতার একটা পাতায় কিছু লিখে জিডি নাম্বার দিয়ে বললেন, এই নিন জিডি রেসিপ্ট। ইন্সপেক্টর দত্ত গম্ভীর কণ্ঠে বললেন, আমরা খবর পাঠাচ্ছি আশেপাশের সব থানায়।
ফোনটা চালু রাখবেন। কোনো অচেনা নাম্বার থেকে কল এলে সঙ্গে সঙ্গে রেকর্ড রাখবেন। তন্ময় বলল, ঠিক আছে স্যার, তবে আগে সুবীরবাবুদের বাড়িতে চলুন। আমার মনে হচ্ছে ওরাই স্নিগ্ধাকে আটকে রেখেছে। ইন্সপেক্টর দত্ত একবার মুখ গম্ভীর করে তাকালেন, তারপর বিরক্তির সুরে বললেন, আগেও একবার আপনার স্ত্রীর অভিযোগে সেখানে গিয়ে সব স্বাভাবিক পেয়েছিলাম, তবুও আপনি যখন বলছেন, দেখা যাক। তিনি দুজন কনস্টেবলকে ইঙ্গিত দিলেন। চলো, গাড়ি বের করো। তন্ময়, অয়ন এবং পুলিশরা গাড়িতে উঠল। সাইরেন বেজে উঠল হালকা আওয়াজে। গাড়ি দ্রুত এগিয়ে চলল সোজা রিনিদের বাড়ির দিকে। আজকে শুনলেন বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর 49 থেকে 51 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।